প্রাণের সহ যশোর সহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন আয়োজন বিএসপি আলাপন আজকের পর্বে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আছি আমি মুস্তাফিজুর রহমান এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন কবি এবং বাচিক শিল্পী জাহান আরা খান কোহিনুর। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে ভালো। এখন তো আসলে কোভিড-19 সারা বিশ্ব এখন বিপর্যস্ত। তার ভিতরেও একটু ভালো থাকার জন্য আর কি আমাদের এখানে আসা এবং একটু আড্ডা, যাতে মনটা একটু অন্যদিকে থাকে, এই জন্যই আর কি। তো আপনারা সবাই ভালো আছেন? জি, ভালো আছি। করোনা কালের একটা কঠিন সময় আমরা অতিবাহিত করছি সবাই। এই সময়টাতে আপনার দিনকাল কেমন যাচ্ছে, কেমন সময় কাটছে আপনার? এই সময় আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে, একটু ভালো থাকার চেষ্টা করছি। মাঝে মাঝে যে ফ্রাস্ট্রেশন আসছে না সেটা নয়, তারপরেও আর কি এই লেখালেখি। আর এখন তো রোজার মাস, রোজা থেকে একটু নামাজ কালাম, দোয়া কালাম পড়তে পড়তে সময় চলে যায়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সারা বিশ্বের জন্য দোয়া চাওয়া, এগুলোই মেনলি, আসলে এগুলোই এখন করছি। আল্লাহ যাতে সবাইকে মাফ করে এবং সবাই সুস্থ থাকে, এই দোয়াটাই বারবার ইফতারের সময়ও দোয়া করছি এবং তাহাজ্জুদ নামাজ পড়েও আল্লাহর কাছে দোয়া চাচ্ছি সবাই ভালো থাকুক। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে, আপনারা কমেন্টের ঘরে আপনাদের যে কোনো ধরনের মতামত এবং পরামর্শ জানাতে পারেন। আমরা এবার অতিথির কাছে প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমে জানতে চাইবো যে আপনার স্কুল কলেজে পড়াশোনা কোথায়? আমি আসলে আমার বাড়ি মেনলি যশোর, আমি এখন থাকি ঢাকা উত্তরাতে থাকি। তো ওই মাগুরাতেই আমার বাবার বাড়ি, ওখানে আমার পড়াশোনা শুরু। ওখানে আহ, সরকারি বালিকা বিদ্যালয় থেকে আমি স্কুল লাইফ শেষ করেছি এবং মাগুরা হোসেন শহীদ সরোয়ার্দী কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করি। ইন্টারমিডিয়েট পাস করার পরে আমার বিয়ে হয়ে যায়। তারপর আমি যশোর সরকারি কলেজ, ওখান থেকে অনেক পরে, মানে বিয়ের পরে বাচ্চা হয়ে যাওয়ার পরে তখন আমি প্রাইভেটে পরীক্ষা দিই। আগে আসলে প্রাইভেটে পরীক্ষা দেওয়া যেত, তখন প্রাইভেটে আমি গ্রাজুয়েশন করেছি যশোর কলেজ থেকে। আমার বাবা মোহাম্মদ রইসুদ্দিন খান, উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্লান্ট প্রোটেকশন ইন্সপেক্টর ছিলেন, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ছিলেন। আমার জি, মা ধন্যবাদ হাউস আপনাকে। ওয়াইফ, আমিনা আহ, হাউস ওয়াইফ। এই হ্যাঁ, আর আপনার কি, জন্য মাগুরা পরের থেকে কোশ্চেনটা হচ্ছে, পরিবারে আপনার কে কে আছে? পরিবারে এখন তো বাবা মা দুজনই মারা গেছেন এবং আমরা 8 ভাই বোন, 4 ভাই 4 বোন। তা 4 ভাই বোনের মধ্যে 3 ভাই, আমরা এখন 4 জন আছি, 4 জনই মারা গেছেন। আমার 3টা ভাই মারা গেছেন এবং একটা বোন মারা গেছে। আমাদের সব ভাই বোনই আসলে জব করেন, সব বোনরাই জব করতেন। আমি শুধু জব করতাম না, আমি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত ছিলাম। তো এখন এই আর কি আছি মোটামুটি। আহ, আমার সেজ জি। ভাইটা আর আনসার অ্যাডজুটেন্ট ছিলেন, উনি এখন মাগুরাতে রিটায়ার্ড করে আমাদের বাড়িতে মাগুরাতেই থাকেন ওনার পরিবারের সাথে। আপনি আর একটা বোন ছিলেন পুলিশে, এসপি ছিলেন, উনিও ঢাকাতে থাকেন। আর একটা বোন খুলনাতে আছেন, উনি হেডমিস্ট্রেস, উনিও রিটায়ার্ড, উনি খুলনাতে আছেন। জি, এরপরে যে কোশ্চেনটা আপনার জন্য সেটা হলো, আপনার বাবার সাথে একটি এবং আপনার আম্মার সাথে একটি স্মরণীয় ঘটনা আমাদেরকে শেয়ার করুন।
আমার আব্বার সাথে। আমার আব্বা চাকরি করতেন, চাকরির সুবাদে আব্বার সাথেই আমরা ঘুরতাম তখন। জায়গায় জায়গায় আব্বার পোস্টিং ছিল, যশোর, কুষ্টিয়া, ঝিনেদা, ওইসব এলাকায় আব্বার পোস্টিং থাকতো, আব্বার সাথে সাথেই ছিলাম। যখন আমরা অনেকগুলো ভাই বোন হয়ে গেলাম, তখন আব্বা মাগুরাতে, আমার নানা বাড়ি। তো নানা বাড়িতেই যেহেতু আব্বার পোস্টিং এর, আমাদের দেশ ছিল ময়মনসিংহ, তো আব্বা যেহেতু এই এলাকায় চাকরি করতেন, সেজন্য আমাদের মাগুরাতে বাড়ি বাড়ালেন আব্বা। তখন মাগুরা স্কুল কলেজে আমরা ভাই বোন সব ভর্তি হলাম। তো আব্বা সপ্তাহে সপ্তাহে মাগুরায় যেতেন। তো আমার একটা বড় কষ্ট, এখনো আমার মনে ইয়ে লাগে, কষ্ট লাগে, যে আব্বা তখন একটা মাছ নিয়ে আসছিলেন আপনার মহেশপুর, তখন পোস্টিং ছিল আব্বা, অনেক আগে, আমি তখন অনেক ছোট। তখন আব্বা একটা বড় একটা মাছ নিয়ে আসছেন, বাউরের, একটা মানুষের মতো, মানে বস্তায় পেঁচানো, নিচে রাখছে, মনে হচ্ছে কি একটা মানুষ। তো আমি তখন ঘুম, আব্বা ভোরবেলার দিকে গিয়েছেন। তো আমাকে কোলে, আমি তখন কত, আমি তখন এই 5-6 পড়ি এরকম। তো আব্বা আমাকে কোলে নিয়ে মাছটা দেখানোর জন্য অনেক চেষ্টা করেছেন, যে দেখো মাছটা এখন কাটা হয়ে যাচ্ছে, পরে তুমি আর দেখতে পারবা না, এখন মাছটা একটু দেখো। আমার এখনো মনে আছে, আমি মাছটা দেখিই নাই। আমার খুব জিদ হলো যে আমাকে কেন ঘুম থেকে উঠানো হলো, আমি দেখবো না, আমি মাছ খাইও না। আমি 12 বছর পর্যন্ত দুধ দিয়ে ভাত খাইছি, আমি অন্য কিছু খেতাম না। যেহেতু আমি খাবো না, আমি মাছটা দেখার এত ইন্টারেস্টিং ছিলাম না। কিন্তু আব্বা আমাকে দেখাবেনি, এইটা আমার মনে খুব কষ্ট হয়। যে এখন তো আমরা পদে পদে কত কিছু সহ্য করছি, কত ইয়ে পথ, প্রতিবন্ধকতা পার করছি, কত ধৈর্য, কত সহ্য, কিন্তু আব্বা আমার উপরে কিন্তু এত ধৈর্য সহ্য দেখায়নি কোনোদিন। এটাই কষ্ট লাগে আর কি, এই একটা স্মৃতি। হ্যাঁ, আম্মার সাথে কোনো স্মৃতি বলবেন কিনা? হ্যাঁ, আম্মার সাথেও আছে। আম্মার সাথে খুব ইয়ে করতাম, যে জিদ একটু করতাম আম্মার সাথেই। যখন প্রথম, আম্মার সাথে যত বায়না, যত কিছু, যত চাওয়া পাওয়া সব আমার আম্মার সাথেই ছিল। তো যখন প্রথম শ্বশুর বাড়িতে আসলাম, তখন মনে হলো যে সত্যি এই মায়ের মতো আর কেউ হয় না। মার সাথে যত কথা শেয়ার করা যায়, মা যত তার সিন্দুকের কোঠরে আটকে রাখে কথাগুলো, এরকম আর কেউ হয় না। এই এই স্মৃতিটাই এখন আমার বারবার মনে আসে, যে মা যদি থাকতেন, তাহলে মার কাছে একটা কথা বলা যেত, মার সাথে শেয়ার করতে পারতাম। এই মা যে এমন একটা মা আমার। আরেকটা একটা গল্প বলি। আমার আব্বা তখন বাইরে ছিলেন, ছুটি পেতেন না বেশি। তো ভাই বোন বড় হয়ে যাওয়ার কারণে আমরা আব্বার কাছে যখন থাকতাম, তখন দেখা যাচ্ছে ভাই বোন সব স্কুলে ভর্তি করার পরে সাথে সাথে ট্রান্সফার করে দিল। এই প্রবলেম গুলো হতো। তখন তো আসলে অত কিছু মনে নেই, ইয়ে শোনা আমার ভাই বোনের কাছ থেকে। তখন মাগুরাতে প্রথম আমার বাবা আসেন, এসে কোন রকম একটা বাড়ি একটা শুরু করে আমাদেরকে, মানে কোন রকম রেডি করে আমাদেরকে উঠাই দিয়ে আব্বা চলে যান। তখন আমাদের বাসায় 14 জন ডাকাত এসছিল। আমরা, মা থাকতো আমাদের, আমরা ছোট ছোট ছিলাম, আর ভাই বোন। তখন মা ওই 14 জন ডাকাতের সাথে তর্ক করে তাদেরকে বিদেয় করেছে। এটা একটা বিশাল ইয়ে লাগে আমার কাছে, স্মৃতি। যে মা তখন 14 জন ডাকাত তখন বাইরে থেকে বলতেছে, দরজা খোলেন, আমাদেরকে আজকে সবকিছু দিতে হবে। আমার মা বলছে, না, দরজা খুলবো না, এখান থেকে আমি কিছুই দেব না। তখন ডাক্তার, আমার মা তখন, ওই যুগে আমার আব্বা বন্দুক ছিল আমাদের। আমার আব্বা আমার আম্মাকে, আম্মা যেহেতু একা থাকবেন, আম্মাকে বন্দুক চালানো শিখাইছিলেন আব্বা। তা তখন আমার আম্মা বন্দুকটা আবার তখন খোলা খোলা থাকতো, কথা তর্ক বিতর্কের মধ্যে আমার আম্মা বন্দুকটা জোড়া লাগিয়েছেন, এবং তখন ফাঁকা ফায়ার করেছেন জানলা খুলে। তখন ওই ডাকাত গুলো বুঝতে পেরেছেন যে এখানে কাজ হবে না, একটা মেয়ে মানুষ যখন গুলি করেছে, তার তো খোঁজ খবর নিয়ে এসছে যে আমার আম্মা ছোট ছোট ভাই বোন নিয়ে একা থাকে। তো আমার আম্মা যখন গুলি করেছেন, তখন ওই চোর ডাকাত গুলো পালিয়ে যায়। এবং অন্য বাড়ি ডাকাতি করতে, যে ওই চোর ডাকাত 14 জন ডাকাত ধরা পড়ার পরে তারা স্বীকার করছে প্রথমে আমাদের বাসায় এসছিল, এবং আমার আম্মা গুলি করার জন্য তারা চলে যায় সেখানে। এই একটা বড় স্মৃতি আমার। আমার আম্মা সরকারিভাবে এর জন্য একটা পুরস্কারও পেয়েছিলেন। হ্যাঁ, এটা এটা আসলে একটা বড়
স্মৃতি, জি, এটা আসলে এটা একটা বড় আমার খুব স্মৃতি। আহ, এটা আমার খুব আমরা মনে এই পড়ে। পর্যায়ে আপনার কাছ থেকে একটা কবিতা শুনতে চাই। জি। জি, আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসলে বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না ভাইকে আন্তরিক ধন্যবাদ। উনি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই খুশি, আমি ধন্য। তো আর সঞ্চালনায় আছেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সাথে আছেন। তো আমি এখন আমার লেখা একটি কবিতা আবৃত্তিতে যাই। আমার স্বরচিত কবিতা, কত কল্পনা। ভোরের রবির আলোয় একটুখানি ভালোবাসা আমার কবিতার ছন্দে বার বার ফিরে আসা। রংধনুর রং এনে তোমার ছবি আঁকা জীবনের ক্রান্তি লগ্নে একটুখানি পাশে থাকা। পূর্ণিমার রাতে তোমার সনে দেখা হওয়া আমার আঁচলটি তোমার জন্য পাতা। ভালোবাসার চাদরে তোমায় টেনে নেওয়া, তোমার নয়নে নয়ন রাখা, তোমার আলতো ছোঁয়া, তোমার সান্নিধ্য, পরম সুখ পাওয়া। নিজেকে খুঁজে পাওয়া, হৃদয় কুঞ্জে গল্প সাজিয়ে গোলাপের পাপড়ির মালা গাঁথা। আকাশের নীলে আলপনা এঁকে চাঁদের ভেলাতে দুজনের দিগন্ত পাড়ি দেওয়া। মনের পাপড়ি মেলে দুজনের স্বর্গ সুখে মেতে ওঠা। তোমার কাঁধে মাথা রেখে এক নিরাপত্তার নিঃশ্বাস নেওয়া। হলুদ বসন্ত বনে দুজনের হারিয়ে যাওয়া। ভালোবাসি তোমায় বার বার বলে যাওয়া। তোমার চোখে জগৎ দেখা, হাজার হাজার বাতির ঝলক দেখা, তোমার চোখেই আমার দেখা। হৃদয়ে হৃদয় মিশে মধুর ভালোবাসা অনুভব করা। প্রণয়ের স্রোতে ভাষা কত স্বপ্নীল রঙে, কত কল্পনায় তোমার বার বার ফিরে আসা। ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক সুন্দর, আসলেই অনেক সুন্দর। এরপর আমরা আপনার কবি জীবনের আরো অনেকগুলো প্রশ্ন জানতে চাইবো, আপনার কাছ থেকে অনেকগুলো উত্তর জানতে চাইবো প্রশ্নের। সেটা হলো আপনার লেখালেখির শুরুটা কিভাবে, সেটা আমরা জানতে চাই। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান ভাইকে। আমার আসলে লেখালেখি শুরু, আমার হাজবেন্ড মারা গেছেন 14 সালে মারা গেছেন উনি। তো মারা যাওয়ার পর উনি সোশ্যাল ওয়ার্ক করতেন, সবাই চিনতেন যশোরে ওনাকে। তো তারপরে বিভিন্ন সংগঠন থেকে আমাকে যোগদানের জন্য অনুরোধ করেন। তখন আমি প্রথমেই ঢুকি আপনার ভোরের কাগজ বন্ধু ফোরাম, ওখানে সভাপতি হলাম। ওখানে সভাপতি হওয়ার পর বন্যা হলো, বন্যায় আমরা ত্রাণ নিয়ে গেলাম, আমরা ইয়ে করলাম, দান করলাম, কম ইয়েটি ত্রাণ ইয়ে করলাম, দিলাম। তারপরে শীতের সময় কম্বল দিয়েছি, আমি ঢাকায় ছিলাম তখন, যে কম্বল বিতরণ করেছি। এর মধ্যে একজন আমাকে বললো আপনি সাহিত্য গবেষণায় আসেন। সাহিত্য গবেষণা পরিষদ, এটা আছে আপনার, এটা সভাপতি আহ, শাহী শওকত শাহী সাহেব, উনি প্রফেসর, নোয়াপাড়া কলেজের প্রফেসর। উনি 21 পদক পাওয়া, উনি খুব ভালো লেখালেখি করে। ওনার সাহিত্য গবেষণায় আমাকে জয়েন করতে বললেন। তখন আমি বললাম আমি তো লেখালেখি পারি না, আমি এখানে জয়েন করে কি করব। তখন ওনারা এক প্রকার আমন্ত্রণ জানালেন যে আপনি আসেন, লেখালেখি না পারলেও আপনি আমাদের সাথে থাকেন, আপনার ভালো লাগবে, আসেন। তো ওখানে ঢোকার পরে আমি আমাকে শাহী ভাই খুব উৎসাহ দিতেন, আপনি লেখেন, কলম ধরেন, আপনি পারবেন, অবশ্যই পারবেন, আপনার কথাবার্তা সবকিছু দেখে মনে হয় আপনি পারবেন। তখন আমাকে খুব উৎসাহ দিতে থাকলেন। আমি একটা লিখলাম, একটা কবিতা, ছোট্ট একটা কবিতা লিখলাম আমার হাজবেন্ডকে নিয়ে। কবিতাটি বইতে ছাপিয়ে দিলেন উনি। তো তারপর আমার বইতে ছাপানোর পরে আমার একটা অন্যরকম উৎসাহ হলো যে আমার কবিতা একটা বইতে ছাপানো হয়েছে, এটা তো একটা বিশাল ব্যাপার, আমি পেরেছি, আমি লিখতে পেরেছি। এটা আমার ভীষণ, মানে আমার কাজ করেছে আমার মধ্যে। আমাকে এখন আপনি কবি বলতেছেন, বাচিক শিল্পী বলতেছেন, আমি আসলে ওসব কিছুই না। আমাকে আসলে এটা যে মানুষ বলতেছে আপনি কবি, আপনি বাচিক শিল্পী, এটা কিন্তু আমার বিশাল একটা শক্তি।
এই শক্তিতেই আমি এগিয়ে যাই, যে আমি কবি, আমি বাচিক শিল্পী, আমি তো বাচিক শিল্পী না, দেখি চেষ্টা করি, আমি তো কবি না, দেখি চেষ্টা করি, এইভাবে আমার উৎসাহ। তো তারপরে আমি কিছু কিছু লিখতে থাকি, এবং আবৃত্তিতে সাহিবার খুব উৎসাহ। যখন আমাদের মিটিং হয়, কোনো কোনো ছোটখাটো প্রোগ্রাম, সাহিবাই বলে আপনি আবৃত্তি করেন, আমি আবৃত্তি তো পারি না, বা আপনি দেখে দেখে পড়েন, আপনি মাইকের সামনে যিনি, আপনি বই দেখে দেখে পড়েন। তা আমি বই দেখে দেখে পড়তাম, পড়তে পড়তে একসময় একটু ভালো হলো, তখন সবাই ওখানে সেক্রেটারি যারা আছে অন্যান্য সদস্যরা বলে, মাশাল্লাহ খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তখন আমি আবার একটু ভালো করতে থাকি, একটু ইয়ে করতে থাকি, তখন সবাই আরো উৎসাহ দেয়, এই তো আগের থেকে আরো ভালো, আরো ভালো। এই করতে করতে ঢাকায় আসলাম। আমার আসলে দুইটা মেয়ে আমার ঢাকাতে বিয়ে হয়েছে, আমি কাছাকাছি থাকি। আমার ছেলে নাই, দুইটা বিয়ে, বড় মেয়ে বিয়ে হয়েছে, ওরা যশোরে শ্বশুর বাড়ি, ঢাকাতে সেটেল। তো আমার বিয়েও আমাকে খুব উৎসাহ দেন লেখালেখির ব্যাপারে। তা আমি এখানে থাকি, এই করোনার কালীন সময়ে আমার লেখালেখির জোরটা আরো বেড়ে গেল, এবং এখানে ঢাকাতে এসে আমি লেডিস ক্লাবের সদস্য হলাম। ওখানে যে আমি আবৃত্তি করতে থাকি, ওখানে ওনারা আমাকে খুব উৎসাহ দেন, খুবই ভালো, খুবই আপনার আবেগ আছে, আপনার কণ্ঠ আছে। আমাকে এইভাবে উৎসাহিত করতে করতে আমি আসলে উৎসাহিত হয়েছি, এবং লেখালেখিটাও কয়েকটা বইতেই আমার এককভাবে আমি অনেক লিখেছি, এখনো করোনার কারণে আমি একক বই করতে পারিনি, কিন্তু অনেক জায়গাতেই আমার তিনটা চারটা করে এক একটা বইতে কবিতা ছাপা হয়েছে। ওইটা আমার বিরাট একটা উৎসাহ, এবং অনেক দূর আমরা থেকে আমরা আমি ওই জায়গাতে কোর্সও আসবো, জি। পেয়েছি। আমরা আমরা জি ওই জায়গাতে আসবো, আরে আরো কোশ্চেন আছে আপনার জন্য সাজানো। জি জি আহ, এখন আমরা জানতে চাইবো, আসলে আপনি যেটা বললেন যে যারা লেখালেখি করে তাদেরকে কিন্তু সবাই ভালোবাসে সব জায়গাতে, কারণ তারাও হচ্ছে ভালো মানুষ হয় আর কি আলটিমেটলি। আমরা এ পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাইবো যে এ পর্যন্ত আপনার লেখার সংখ্যা কত আসলে? এ পর্যন্ত অনেকই হয়েছে লেখা। যখনই ভালো লাগে না কলম ধরি, ভালো লাগে, কলম ধরলে একটু লেখার চেষ্টা করলে ভালো লাগে। তা আমি লিখেছি প্রায় অনেকই, প্রায় কত বলবো, 150 মতো লেখা হয়েছে আমার। অনেক তো। আপনার লেখার জন্য আরো অনেক শুভকামনা আমাদের পক্ষ থেকে। আপনি অবিরত লিখবেন, লিখতেই থাকবেন। আমরা আজকের অনুষ্ঠানে আরো কিছু কবিতা শুনবো, কিন্তু তার আগে আমাদের আহ, ধন্যবাদ। আমাদেরকে যারা দেখছেন তাদের আপনার কাছ থেকে আসলে অনেক কিছু জানার আছে। সেই কারণে আমরা কিছু কোশ্চেনও সাজিয়েছি, সেগুলোর উত্তরও জি জানবো আপনার কাছে একে একে। আমরা এখন জি কিছু কমেন্ট পড়ে নিব। জি জি আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, আমাদেরকে লিখেছেন বিদ্রোহী সাহিত্য পরিষদ থেকে, আমরা পেজ থেকে লাইভ করছি যেহেতু। লিখছেন দারুণ হচ্ছে, মিষ্টি আপার কবিতা শুনতে চাই। এরপরে দেখতে পাচ্ছি শুভকামনা ও অভিনন্দন, এটা লিখেছেন নাজিয়া হাসান মাহমুদ। আপনাকে ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। উনি আরো লিখেছেন খুব ভালো লাগছে, অসাধারণ, মার্শাল্লাহ। আপনাকে ধন্যবাদ। এরপরে দেখতে পাচ্ছি অসাধারণ আবৃত্তি, কবির প্রথম কবিতা অসম্ভব সুন্দর ছিল, সব কবিতাই সুন্দর। জি, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যারা দেখছেন আরো কমেন্ট করতে থাকুন, আমরা কমেন্ট পড়বো। এই পর্যায়ে আমরা অতিথির কাছে অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছি। আপনি যে লেখালেখি করছেন, অনেকদিন আছেন লেখালেখির সাথে, আপনার পরিবার থেকে এই এই ব্যাপারটাতে আপনি সাপোর্ট পেয়েছেন কেমন? পরিবারে তো আছে আসলেই, আমার দুইটা মেয়ে আছে, দুইটা জামাই। তো জামাইরা, মেয়েরা তো করবেই সাধারণভাবে, তো জামাইদের থেকে আমি অনেক উৎসাহ পেয়েছি। ওরা আমাকে বলে, আমার জামাই দুইটা ছেলের মতোই, তো ওরা আমাকে সবসময় বলে, মা লেখালেখিটা ছাড়বেন না, আপনি অনেক ভালো আছেন, আপনি লেখালেখি করেন, আবৃত্তি করেন। এই করোনা না থাকলে হয়তো আমি আরো একটু এগিয়ে যেতে পারতাম। তারপরও আমার বিভিন্ন জায়গায় আবৃত্তি ওরা দেখে, ওরা বইতে যেগুলো, এই বিদ্রোহ সাহিত্য পত্রিকাও আমার একটা কবিতা ছাপা হয়েছিল, মুস্তাফিজের ভাই, মোস্তফা ভাই, মুন্না ভাই। তো ওইগুলো ওরা, ওদেরকে ওই দেখালে ওরা আমাকে খুবই উৎসাহ দেয়, যে খুবই ভালো মা, আপনি এটা কখনোই ছাড়বেন না, আপনি লেখালেখির ভিতরে থাকেন। অনেক উৎসাহ পাই।
আর আশেপাশে বন্ধু বান্ধব সবাই কবি কবি করে ডাকে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার বন্ধু বান্ধবী সবাই কবি ডাকে, এটা একটা সত্যি উৎসাহ পাওয়ার মতো জিনিস। জি গ্রুপে আছি, অবশ্যই কয়েকটা তাই। গ্রুপেও আছি। আপনার প্রিয় হ্যাঁ লেখক, গ্রুপ। জি জি, আপনার প্রিয় লেখক জি। এবং লেখিকার নাম জানতে চাই। আমার প্রিয় লেখক এখন অনেকেই আছেন, কার নাম বলি আমি এখন। আহ, যশোরের থেকে শাহনাজ পারভীর আপার কবিতা আমার ভালো লাগে, রাজপ্রতীকের কবিতা ভালো লাগে, শাহরিয়ার সোহেল ভাইয়ের কবিতা ভালো লাগে। তাছাড়া নজরুলের কবিতা আবৃত্তি করতে আমি বেশি, আমার ভালো লাগে। একটু দ্রোহের কবিতা হলে আমার আবৃত্তিটা বেশি আমার পছন্দ হয় বেশি। একাধিক নাম বলতে পারেন, যে কোনো আপনি একাধিক নাম বলতে পারেন, কোনো সমস্যা নেই। জি। জি এর- এরপরে আপনার যে আপনার জন্য যে কোশ্চেনটা আছে সেটা হলো, প্রথম কোন লেখা কোন পত্রিকায় প্রকাশিত হলো আপনার, এবং ওই লেখাটা প্রকাশিত হওয়ার পর আপনার অনুভূতি, আপনার আনন্দটা কেমন ছিল আসলে? ওইটা তো আসলে বইটা এখন আমার কাছে থাকলে আমি ওই কবিতাটা আবৃত্তি করতাম। বইটা নাই আমার কাছে এখন। ওইটা সাহিত্য গবেষণা পরিষদে একটা ম্যাগাজিন বের হয়, একটা পত্রিকা, ওইটাই বের হয়েছিল। আর একটা আনন্দ যে আমার কবিতা আমি প্রথম লিখেছি, ওটা উনি সিলেক্ট করেছেন বইয়েতে ছাপানোর জন্য, এই একটা আনন্দ। আর সেকেন্ডটা যে আমার হাজবেন্ডকে নিয়ে লিখেছিলাম, ওইটা খুবই একটা দুঃখের একটা কবিতা ছিল। ওইটাও আমার খুব ভালো লেগেছে যে আমি প্রথম তাকে নিয়ে লিখেছি এবং ওইটাই আমার বইতে ছাপা হয়েছে। এটা আমার বিশাল একটা পাওয়া। আমি সবাইকে দেখাতে পারি, যে যার কারণে বইটা এখন আমার কাছে নেই, অনেক বিলি হয়ে গেছে। এবং যশোরেও আমার করোনা কালীনের জন্য প্রায় 1 বছর 3 মাস আমি যশোর যাই না। আমার মেয়েরা যেতে দেয় না, বলে না করোনার মধ্যে তুমি যাবা, কোথায় কি হবে। ওই জন্য ওরা যেতে দেয় না, এই জন্য অনেক কিছুই আমার যশোরে রয়ে গেছে। এই অনুভূতি তো বিরাট একটা অনুভূতি। জি ভাইয়া। ভাইয়া লাইনটা কি আপনার আউট হয়ে গেল? ভাইয়া আপনার লাইনটা কি আউট হয়ে গেল? বুঝতে পারছি না। আমি ভাইয়া কি আউট হয়ে গেলেন কিনা জানি না। আমি কবিতায় এসে আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করি। আমাকে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তবু আমি চেষ্টা করি একটা আবৃত্তি করার। সুখের শ্বেত পায়রা উড়বে আকাশে, আমার স্বরচিত কবিতা।
সুখের শ্বেত পায়রা উড়বে আকাশে। পৃথিবীতে চলছে এখন মৃত্যু ক্ষুধার মরুতৃষ্ণা, অনন্ত কালো ঘোর অমানিসা, নিকষ কালো অন্ধকার। পৃথিবী মুখ থুবড়ে পড়েছে, সারা বিশ্বে আবার নতুন করে বিষ ঢেলেছে করোনা ভাইরাস, কোভিড-19। ঝোড়ো বাতাসের তীব্র গতি, থর থর কাঁপছে জীবন প্রদীপ। ঝোড়ো বাতাসের দুরন্ত গতি ঠেলে জ্বলে রবে কি জীবনের প্রদীপ। অজানা শত্রুর ভয়ে সবাই ভীত সন্ত্রস্ত, চারিদিকে আতঙ্ক, সময়টা স্থবির, স্বস্তি নাই। বাস্তবতার করাল দাঁতে সবাই পিষ্ট, নিস্তব্ধ নিথর আলো আধারে একাকী বন্দি। শুধুই চলছে বেঁচে থাকার লড়াই, স্বপ্নগুলো দমকা হাওয়ায় উড়ে গেল, জীবন প্রদীপ নিভু নিভু হলো। কে জানে কতদিন রবে জীবনের রাঙা গোধূলি। শ্মশানে জ্বলছে আগুন, দাফন চলছে সারাক্ষণ। এই বুঝি মৃত্যু পরোয়ানা ঘন্টা বাজালো। মুক্তির পথ নাই কারো জানা, লকডাউনের পাল্লায় ছিন্নমূল মানুষের হাহাকার দুমড়ে মুচড়ে দিয়েছে সাধারণ মানুষের জীবন। অর্থনীতির চাকা স্থবির, ব্যবসার বেদিমূলে নেমেছে ধস। চাকুরি নাই মানুষের, বেসরকারি চাকুরে রয়েছে কাতরে। কত মানুষ হয়েছে গৃহহারা, সব আশা চাপা পড়েছে মৃত্তিকার তলে। জীবনটা প্রাপ্তিতে কি করে ধন্য হবে? অমানিসার দোলা চলে, জীবনটা চলছে বেয়ে। ঘুমেরা নিয়েছে বিদায়, জেগে আছি এক বুক আশা নিয়ে। একদিন ধরাধামে সুখ আসবে, শান্তির শ্বেত পায়রা আকাশে উড়বে। ধন্যবাদ। আহ, অনেক সুন্দর হয়েছে। আমরা আসলে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম মাঝখানে। আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি আরো কিছু কমেন্ট আমাদের জমা হয়েছে, সেখান থেকে আমরা যদি পড়তে চাই। এম এ কাশেম অমিয় উনি লিখেছেন, অজস্র শুভকামনা প্রিয় সঞ্চালক মহোদয়কে, সুন্দর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠছে। তিনি আরো লিখেছেন, বৈশাখ, এম এ কাশেম অমিয় এলোমেলো হাওয়া, বৈশাখীর বাতাস, স্বপ্নের রাজ্যে উড়ে যায় মুক্ত আকাশ। উনি বোধহয় একটা ওনার লেখা শেয়ার করেছেন। তো ওনাকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু কমেন্ট সেখানে লেখা আছে। নাজিয়া হাসান মাহমুদ তিনি আবারও কমেন্ট করেছেন, তিনি লিখেছেন, কবির আবৃত্তি খুবই সুন্দর হয়, বিদ্রোহী কবিতাগুলো কবির গলায় খুবই মানায়। কবি নজরুল ইসলামের কিছুটা আমেজ পাওয়া যায়। ধন্যবাদ। আমরা এ পর্যায়ে প্রশ্নে ফিরে যেতে চাই। আপনার কাছ থেকে আসলে আমরা আরো অনেক কিছুই জানতে চাই। আহ, আপনার লেখালেখির জগতে অনুপ্রেরণা কে? হ্যালো। আসলে ওনার ওখানে নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে, আমরা অপেক্ষা করব একটু, উনি আবার জয়েন করবেন আমরা আশা করি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি অতিথিকে আবারও সংযুক্ত করবার জন্য।
সম্ভবত আমরা যেটা অনুমান করছি সেটা হলো আমাদের অতিথি উনি ওয়াইফাই থেকে সংযুক্ত ছিলেন এবং ওনার ওখানে হয়তোবা বিদ্যুৎ চলে গিয়েছে, সেই কারণে উনি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমরা আসলে অপেক্ষা করছি এখনো আমাদের অতিথির জন্য। আশা করছি উনি সংযুক্ত হবেন। আহ আমরা আরো কিছু কমেন্ট পড়ে নিতে চাই। অসাধারণ কবিতা, সময়ের সত্য উচ্চারণ। প্রিয় কবি, আপনাকে অনেক অনেক শুভ কামনা। এরপরে দেখতে পাচ্ছি অসাধারণ আবৃত্তি হয়েছে, ধন্যবাদ। আহ শূন্য বৃন্দাবন উনি লিখেছেন, অভিনন্দন আয়োজক এবং কবিকে। কবির কণ্ঠে আর একটি কবিতা কি শুনতে পারি? অনুরোধটা ভেবে দেখার জন্য আবেদন জানাচ্ছি। আসলে আমরা তো ওনার কাছ থেকে আরো অনেক কবিতাই শুনতে চাই, আমরা সেভাবেই সাজিয়েছি আমাদের আজকের পর্বটা। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে আসলে আমরা ওনাকে আবারও সংযুক্ত করার জন্য অপেক্ষা করছি। এম এ কাশেম অমিয় উনি আবারও লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় কবি, প্রিয় সম্পাদক জনাব গোলাম মোস্তফা মুন্না ভাইকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আসলে আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকেন, আমাদেরকে কমেন্ট করেন, উৎসাহ দেন। সেই কারণে আসলে আমরা এরকম ভালো আয়োজন করবার জন্য উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই। কবির কণ্ঠে আরো আবৃত্তি শুনতে চাই। আমরা আপনাদেরকে আসলে আমরা আবৃত্তি আরো শোনাতে চাই, ওনার কাছ থেকে আরো কিছু প্রশ্নের আলোকে উত্তর জানাতে চাই। কিন্তু আমরা আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়েছে। আমরা আসলে চেষ্টা করছি যে ওনাকে আবারও সংযুক্ত করার জন্য। আপনারা আপনারা আমাদেরকে কমেন্ট করেন, আমাদেরকে উৎসাহ দেন, আমরা তাহলে অনুপ্রেরণা পাবো। আপনার কাঙ্ক্ষিত নম্বরে প্রিয় দর্শক, আমরা আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, উনি ডিসকানেক্ট হয়ে গেছে নেটওয়ার্ক সমস্যার কারণে। আমরা আরো কিছুক্ষণ দেখব। আমরা আসলে ওয়েটিং করছি, আমরা আশা করি ওনাকে আবারও পাবো। আমরা যদি শেষ পর্যন্ত ওনাকে রিচ করতে না পারি, তবে আমরা যেটা ভাবতেছি আজকের মতো শেষ করব এবং অন্য কোনো দিন আবারও ওনাকে আপনার অতিথি হিসেবে আমরা আপনাদের সামনে আনবো।
আসলে আমাদের আরো অনেক প্রশ্ন ছিল ওনার কাছ থেকে জানবার জন্য, কিন্তু কদিন তো ফোনে মোবাইল ডাটা দিয়েও ঢুকতে পারবে ইচ্ছে করে। প্রিয় দর্শক, আপনারা যারা এখনো সংযুক্ত আছেন আমাদের সাথে, আমরা চেষ্টা করছি অতিথিকে আবারও সংযুক্ত করবার জন্য, এবং আশা করি আমরা তাকে পাবো। আমরা একটু বলতে চাই যে নাজিয়া হাসান মাহমুদ, আপনি যদি আমাদেরকে শুনে থাকেন তাহলে ওনাকে একটু বলেন উনি মোবাইল ডাটা দিয়েও আমাদের সাথে সংযুক্ত হতে পারবে, মোবাইলের যে ডাটা সেটা ব্যবহার করে। আমরা ওনাকে যে লিঙ্কটা দিচ্ছি সেখানে ক্লিক করে উনি আবারও সংযুক্ত হতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আর একটু দেখবো, সেটা হলো এখন 12টা 11, আমরা 4 মিনিট দেখবো 15 পর্যন্ত। যদি আমরা অতিথিকে আবারও সংযুক্ত করতে না পারি তাহলে আমরা আজকের মতো লাইভটা শেষ করব। এবং আপনারা যেহেতু ভালো লাগার কথা জানিয়েছেন কমেন্টে, সেহেতু আমরা এই অতিথিকে আগামী অন্য কোনো দিন আপনাদের সামনে আবারও আনতে পারবো বলে আশা করছি। নাজিয়া হাসান মাহমুদ, আপনি একটু কমেন্টে জানান, আপনি লাইভে একটু কমেন্ট করুন। প্রিয় দর্শক, আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের সাথে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আছেন কানেক্টেড, সেই কারণেই আসলে আমরা একের পর এক সুন্দর সুন্দর আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এবং হবার অনুপ্রেরণা পাচ্ছি, উৎসাহ পাচ্ছি। আমাদের আজকে আসলে অনেক কিছু জানার ছিল, আমাদের আজকের অতিথির কাছ থেকে আপনাদেরকে অনেক কিছু জানানোর ছিল, কিন্তু আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। নাজিয়া হাসান মাহমুদ, আপনি যদি আমাকে শুনে থাকেন এই মুহূর্তে তাহলে আপনি একটু কমেন্ট করে জানাবেন। আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি কিন্তু রিচ করতে পারছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি শুনেন, আমি ওইভাবে লাইভে আছি, আপনাকে যেটা মেসেঞ্জারে লিংক দেওয়া আছে ওইটাতে ক্লিক করে আপনি ঢুকে যান। জি জি, আপনি দ্রুত আসুন, সবাই আমাদের সাথে আছে এখন অনেকে। জি, দ্রুত আসুন একটু। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানাতে চাই সেটা হলো আমরা আশা করছি অতিথিকে আমাদের সাথে পাবো, এবং খুব শীঘ্রই পাবো। উনি আমাদেরকে ফোন করেছেন, এবং যে প্রশ্নগুলো আছে আপনাদের পক্ষ থেকেও যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে এবং পরামর্শ থাকে তাহলে আপনারা কমেন্টের ঘরে সেটা লিখতে পারেন।
প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব আরো কিছুক্ষণ আমাদের সাথে থাকতে, যেহেতু উনি ট্রাই করতেছেন আমাদের সাথে আবারও সংযুক্ত হবার জন্য। আমরা আসলে আশা করছি ওনাকে পাবো, এবং পাবার পরে আমরা আমাদের কোশ্চেন গুলো আগে জেনে নিব, এবং আহ, আপনাদেরকে কয়েকটা কবিতা শোনানোর ইচ্ছা আছে ওনার মুখ থেকে, এবং তারপরে আমরা শেষ করব। হ্যালো। ওকে ওকে ওকে। প্রিয় দর্শক, আমরা আসলে একটু দুঃখ প্রকাশ করছি, আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। আপনারা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং পরবর্তীতে এরকম হবে না সেটা আমরা আপনাদেরকে বলছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের অতিথিকে আমরা আবারও আমাদের সাথে সংযুক্ত করতে পারবো। হ্যালো। একটু একটু ফাস্ট আসলে ভালো হবে। হ্যাঁ, আমরা তো অনেকক্ষণ এটা ডিসকানেক্ট আসছে। জি, দ্রুত। মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমান, দ্রুত ঢোকেন, আপনি দ্রুত ঢোকেন। প্রিয় দর্শক, আমরা আশা করছি ওনাকে আবারও পাবো এবং আপনাদেরকে কবিতা শোনাতে পারবো আজকে। আপনারা কাইন্ডলি আমাদের সাথে সংযুক্ত থাকবেন, কানেক্টেড থাকবেন। আমরা আসলে চেষ্টা করছি আবারও আমাদের
সাথে সংযুক্ত করবার জন্য আমাদেরকে কমেন্টে লিখেছেন হুসাইন আলী, তিনি লিখেছেন অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকুন, কানেক্টেড থাকুন। এমএস মনির লিখেছেন অনেক শুভ কামনা। আমরা আসলে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আশা করছি আপনাদের সামনে আবারও অতিথিকে নিয়ে আসতে পারবো। আমরা আসলে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আশা করছি আমাদের অতিথিকে আবারও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন তাদেরকে থাকার জন্য অনুরোধ করছি। এখানে একসাথে কথা আমি কথা বললে আপনি প্রিয় দর্শক, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না সংযুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা নেটওয়ার্ক সমস্যার অতিথির সাথে লাইনটা একটু ডিসকানেক্ট হয়েছে আমাদের, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সব মিলিয়ে আমাদের সাধারণ সম্পাদককে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনার ওখানে আনমিউট করতে হবে, একটু আনমিউট করলে আমরা কেউই আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি এবার বলুন। এবার বললে সবাই শুনতে পারবো। জি বলেন। ধন্যবাদ বিদ্রোহী সাহিত্য পরিষদের সম্মানিত সদস্য কবি মুস্তাফিজুর রহমানকে। আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কবি জাহানারা খান কোহিনুর আপা কে, মিষ্টি আপা বলে সবাই পরিচিত সবার কাছে। বিদ্রোহী সাহিত্য পরিষদের নতুন এই প্রচেষ্টা, নতুন এই উদ্যমতা করোনাকালীন সময়ে আমাদেরকে অনেক আশার আলো দেখাচ্ছে। আমাদের এই নতুন আয়োজনই বলবো, কারণ এটা আছে দ্বিতীয় আয়োজন। প্রথম আয়োজনে ছিলেন কবি শাহ আলম খসরু, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি। আর আজকের এই দ্বিতীয় আয়োজনে কোহিনুর আপা, মিষ্টি আপা, যিনি আমাদের মাঝে এসেছেন এবং দীর্ঘ সময় ধরে তার জীবনের অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি। এটা আমাদের যশোরের গর্ব। কবি কোহিনুর আপা আমাদের যশোরের গর্ব এবং বাংলা সাহিত্যে তার একটা অবস্থান সুদৃঢ় হবে। তিনি শুধু কবি না, তিনি একজন বাচিক শিল্পী। তার আবৃত্তি শুনতে শুনতে আমি কিন্তু মুগ্ধ। তার অনেক আবৃত্তি আমি শুনেছি এবং শুনছি। তা আজকের এই আয়োজন, দ্বিতীয় আয়োজন, এবং পরবর্তীতে পরবর্তীতে আবারও আয়োজন হবে। তা আমি কবি মুস্তাফিজুর রহমানকে অনুরোধ করব বা এই সংগঠনের স্বার্থে বাংলা সাহিত্যের জন্য, বাংলা ভাষার জন্য এবং আমাদের কবি সাহিত্যিকদের জন্য এই আয়োজন নিয়মিত চালাবেন। আর যারা যেসব কবি এবং যারা আমাদের এই অনুষ্ঠানে এসে প্রশ্ন করেছেন, যারা সহযোগিতা করেছেন,
যারা লাইভে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কবি মুস্তাফিজুর রহমান, কবি জাহানারা খান কোহিনূর আপা। শোনা যাচ্ছে না তো, মানে সফটওয়্যারে কি সমস্যা না লাইনের সমস্যা? প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলছিলেন। আমরা আসলে এই সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা কথা দিচ্ছি যে আগামীতে এরকম কোনো সমস্যা হবে না। আপনারা ভালোভাবে লাইভ দেখতে পারবেন এবং আপনারা দেখে আসলে এনজয় করতে পারবেন। আমরা আবারও দেখছি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের অতিথি যিনি ছিলেন, আমাদের অতিথি আবারও এসছে। আসলে আমরা ডিসকানেক্টেড ছিলাম অনেকক্ষণ। আমরা অতিথিকে যেহেতু পেয়েছি সেহেতু আমরা কিছু প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আমরা খুব দ্রুত শুনে নিতে চাই। আপনি একটু করে এবং হচ্ছে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমাদের যে প্রশ্নগুলো আছে আপনার কাছে আমরা সেটা শুনতে চাই। আমাদের যে প্রশ্নগুলো আছে আপনার কাছে আমরা সেটা শুনতে চাই। জি, প্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাচ্ছি সেটা হলো আমরা আসলে চেষ্টা করার পরে আবারও আমাদের অতিথিকে আমরা আপনাদের সামনে নিয়ে আসতে পেরেছি। সেজন্য ভালো লাগছে আমাদেরও। আমরা অতিথির কাছে চলে যাচ্ছি। জি, আপনার জন্য এ পর্যায়ে যে কোশ্চেনটা আছে সেটা হলো লেখালেখির জগতে আপনার অনুপ্রেরণা কে? লেখালেখির জগতে মেনলি আমি ওই যশোর থেকে সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি শওকত শাহী সাহেব, উনি মেনলি আমাকে ওনার ইয়েতে সংগঠনে ঢুকিয়ে উনি গিয়ে আমাকে লিখতে উৎসাহিত করেছেন। এরপরে মেয়েরা আমাকে বলেছেন যে আম্মু লেখো। তারপর বইতে ছাপাছাপি, একটা কবিতা লেখার পরে ছাপা হলো, অনেকগুলো বইতেই আমার কবিতা ছাপা হয়েছে। এখন আবার আমি একটা ইয়েতে জড়িত হয়েছি, ওইটা কবিতার স্বপ্ননীল গ্রুপ, ওইটার অ্যাডমিন আমি। ওখানে আমি লেখালেখি করি বেশি, ওখান থেকেও আমি উৎসাহ পাই। আপনি দেখতে পাচ্ছেন আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত আছেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক আমরা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাই। আসলে নেটের এই ডিসকানেক্ট হয়ে গেল মাঝে। আমি শুরু থেকে দেখার চেষ্টা করছি আপনার ধন্যবাদ জাহানারা আপাকে। আমাদের মিষ্টি আপা অনেক সুন্দর সুন্দর আবৃত্তি করেন, আপনার আবৃত্তি আমরা শুনছি। আজকে আমাদের লাইভ প্রোগ্রামের দ্বিতীয় প্রোগ্রাম এটা। আমি মুস্তাফিজুরকে ধন্যবাদ জানাচ্ছি, বিদ্রোহী সাহিত্য পরিষদকে এগিয়ে নেওয়ার জন্য তার এই প্রচেষ্টা। আমরা এই তথ্য প্রযুক্তির ততটা অভিজ্ঞ না। মুস্তাফিজুর রহমান আমাদের এই করোনাকালীন সময়ে কবিদেরকে একসাথে করে বা কবিতা সম্পর্কে, কবিতা আবৃত্তি সম্পর্কে
জানার এবং বোঝার যে চেষ্টা কবি মুস্তাফিজুর রহমান করছে, এটা সত্যি প্রশংসনীয়। আর সেই সাথে আমার মিষ্টি আপা যে সময় দিয়েছেন এবং তার অনেক অনেক কথা আমি শুনছি, আসলে অনেক কথাই শুনছি, এগুলো আমাদেরকে জানার খুবই প্রয়োজন। তা আমাদের মিষ্টি আপাকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে। সেই সাথে আজকে এই লাইভ প্রোগ্রামে অনেক অনেকেই এসেছেন, অনেকেই বিভিন্ন প্রশ্ন করেছেন, আপা অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু তথ্য প্রযুক্তিগত কারণে একটু মাঝখানে বা কিছুটা সময় আমাদের বিভ্রান্তি ঘটেছে, আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের যেহেতু নতুন আয়োজন, নতুন উদ্ভাবনা, তা আমি মনে করি আমরা এই আয়োজন আমরা নিয়মিত রাখবো, আমাদের এই আয়োজন নিয়মিত রাখবো এবং কবি মানে আমাদের মিষ্টি আপাকে আমরা আর একবার এই লাইভে আনবো। নেটের নেট খুব স্লো। হ্যাঁ, তা ধন্যবাদ এই লাইভ প্রোগ্রামে, ধন্যবাদ এই লাইভে যারা সহযোগিতা করেছেন, প্রশ্ন করেছেন, আর বিশেষ করে মিষ্টি আপাকে এবং কবি মুস্তাফিজুর রহমানকে। আপনি দর্শকদের অনুরোধে, যারা লাইভে এসেছেন বা প্রশ্ন করেছেন, তাদের অনুরোধে আপনি একটা কবিতা আবৃত্তি করবেন, যে কবিতা আবৃত্তি আমরা আর একবার শুনবো নতুন করে। অন্য যে কোনো একটি কবিতা, সে আপনার হোক বা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের হোক, সুকান্ত ভট্টাচার্যের হোক, যারই কবিতা হোক না কেন, আপনি একটা কবিতা আবৃত্তি করবেন এবং আবৃত্তির সাথে সাথে শেষ হয়ে যাবে আমাদের আজকের এই দ্বিতীয় আয়োজন। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই খুশি হয়েছি, ধন্য হয়েছি, কিন্তু আমাদের এই প্রযুক্তির একটু অসুবিধা, নেট স্লো এবং বিভিন্ন কারণে একটু সমস্যা হয়েছে, তারপরও অনেক ভালো লেগেছে মুন্না ভাইয়ের এই আয়োজন। এবং মুস্তাফিজুর রহমান ভাই অনেক কষ্ট করেছেন, আসলে ওনাকে কিছু মানে ধন্যবাদ দেওয়ার মানে ভাষা পাচ্ছি না, উনিও অনেক কষ্ট করেছেন। যেহেতু আমরা এই সম্পর্কে নতুন, তারপর আবার আসবো, আবার আপনারা ডাকলে আমি আবার আসবো, যতবার ডাকবেন ততবারই আসবো, কারণ আমারও খুব ভালো লাগে এই অনুষ্ঠানগুলো করতে। আর আসলে করোনার সারা বিশ্বই এখন বিপর্যস্ত, আমাদের প্রতিবেশী দেশ ভারতের কি অবস্থা, এর জন্য আমরা আসলে একটু চেষ্টা করি, মাস্ক পরি, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং পরিবার এবং আরো 10 জনকে আমরা নিরাপদে রাখি। আমাদের দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান কষ্ট করে বসে দেখছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ কষ্ট করে দেখেছে এবং আপনারা যে এতক্ষণ বসে আছেন, আমাদের প্রযুক্তির কারণে লাইনটা চলে গিয়েছিল, আপনারা যে অপেক্ষা করেছেন, অসংখ্য আন্তরিক ধন্যবাদ। আমি আমার শেষ কবিতাটা আবৃত্তি করব, আবৃত্তি করে আমি শেষ করব। তো আমার এই স্বরচিত কবিতা বৈশাখ নিয়ে লেখা ছোট্ট একটি কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করব। ঢোল বাজবে, বৈশাখের মাতাল উন্মাদিনী ঝড়ের তাণ্ডবে ভেঙে চুরমার করুক কোভিড-19 মহামারীকে। ধেয়ে আসা ওই জলোচ্ছ্বাসে ভেসে যাক পাপ তাপ ব্যাধি জরা, সূচি হোক ধরা, মানুষের সাথে মানুষের হোক সেতু বন্ধন, জুড়ে সরে বাজক বিজয় কেতন, ছন্দে আনন্দে চলুক উৎসবের আয়োজন, ঘরে ঘরে ক্লান্তি মুছে এসব বঞ্চনা নিরসনে, হানাহানি বিভেদ ভুলে জ্ঞানের পরিধি করো সবাই প্রসারণ, উদরাতা বিলিয়ে দাও নতুনের তরে, সুখের জোয়ারে ভাসাও দুঃখী জনে, সৃষ্টি করো সুন্দরে, সৃষ্টি করো মঙ্গলে, ফিকে যেন না হয় বাঙালির প্রাণের মেলা, সবাই হাসু নতুন করে পরাজয়ের বোঝা ফেলে জয়ের খেল বাজিয়ে। ধন্যবাদ।
ধন্যবাদ মুক্তাদিস আপনাকে ভাই, অনেক আপনাকে অনেক। অসংখ্য প্রিয় ধন্যবাদ। দর্শক, প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের অনলাইন পরিবেশনা বিএসপি আলাপন। আজকে লাইভটি নেটওয়ার্ক সমস্যার কারণে একটু সমস্যা হয়েছে, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে এরকম কোনো সমস্যার সম্মুখীন হব না বলে আশা করছি। আপনারা আমাদের অতিথির কাছে আজকে অনেক কিছু জানতে চাইছিলেন, অনেক ভালো বলেছেন। আপনাদেরও জানার অনেক কিছু ছিল, কিন্তু আমরা আশা করছি অন্য কোনো দিন আমরা এই অতিথিকে আবার নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। জি ধন্যবাদ। জি জি অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবাই। ভালো